হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে। নওশাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। একটা বড় বেঈমান আমি বলবো, কারণ এই ধরনের কথা তো আগে বলেনি, কাসেম সিদ্দিকী যোগ দেওয়ার আগে তো বলেনি, তাহলে আজকে কেন বলছে? এ বড় বেঈমান আছে এই তোয়া সিদ্দিকী। দেখুন, আমাদের তোয়া সিদ্দিকী তো কখন কি বলে ঠিক নেই, মাথা খারাপ ওর। কারণ এখানে একটা ইফতারের মাজলিস আমরা করেছিলাম, তিনি এখানে এসেছিলেন, তিনি পয়সা ছাড়া কিছু বোঝেন না। তাই এই কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ার জন্য আজকে সে ভাবছে যে তার সব হাতছাড়া হচ্ছে, কিন্তু দলের সিদ্ধান্তকে সবসময় মান্যতা দিতে হবে। তাই এই কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ার ফলে এই হাউতাশ হয়ে গেছে তোয়া সিদ্দিকী, এর মাথা খারাপ হয়ে গেছে। এ এখন বলছে আইএসএফ ভাঙড়ে জিততে পারে এবং আরও 2-4টে সিট পেতে পারে। তার মানে এও একটা বড় বেঈমান আমি বলবো, কারণ এই ধরনের কথা তো আগে বলেনি, কাসেম সিদ্দিকী যোগ দেওয়ার আগে তো বলেনি, তাহলে আজকে কেন বলছে? এ বড় বেঈমান আছে এই তোয়া সিদ্দিকী। কারণ এই তোয়া সিদ্দিকীর আমরা কোনো দিনই মানিনি আর মানবও না, কারণ এর কথা কোনো গ্রহণযোগ্যতা নয় মানুষের কাছে। হ্যাঁ, তোয়া সিদ্দিকী আমরা জানি যে আগাগোড়া আপনাদেরই সঙ্গে থাকে, আপনাদেরই সাথে থাকে। আজকে তিনি সামান্য বেসুর হয়েছেন বলে আপনাকে তাকে বেঈমান বলছেন, এটা কিন্তু ঠিক না। না না, একটা কথা বলি, আপনাদের মাধ্যমে বলতে চাই, কথাগুলো ঠিকঠাক বলুক। কারণ এটা পীরজাদা আমরা বলি, সেই পীরজাদার কথা মতো যদি কাজ না হয়, সেই পীরজাদা যদি সঠিক কথাবার্তা না বলে, তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? তাদের দেখি লক্ষ্য করি তো সাধারণ মানুষ পথ চলছে। কিন্তু আজকে তারা যদি বেসুরে কথাবার্তা বলে, তারা যদি বাজে বাজে মন্তব্য করে, একের পর এক কথা বদলায়, তাহলে আমাদের তো নিশ্চিতভাবে তাদের মানা উচিত নয়। আরও পীর আছে ওখানে, নিশ্চিতভাবে ভালো মানুষ আছে, তাদের কথা শুনবো আমরা, তাদের কথা মতোই আমরা চলবো। ফুরফুরা শরীফ আমাদের একটা ভ্রাতৃত্বর, ফুরফুরা শরীফ সমস্ত মানুষ সেখানে যাতায়াত করে। আপনারা জানেন দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন। আমাদের দাদা হুজুরের অনুসারে আমরা চলি, তাদের 4 औलाद আছে, তাদের 5 औलाद আছে, সেইভাবে আমরা চলাচলতি করব। কিন্তু এই তোয়া সিদ্দিকীর কথা নিয়ে চলতে হবে এমন কোনো ব্যাপার নেই তো। এ তো একটা বড় চিটিংবাজ আমি মনে করি। আপনি বলছেন গাদ্দার ছিল 21-এ, সেই জন্য তৃণমূল হেরেছে, কিন্তু সেই রকমই আভাস পাচ্ছি আমরা। নলমুড়ির একজন আইএসএফ নেতা রাহুল মোল্লা, তিনি বলছেন যে আমি জেলে ছিলাম 63 দিন সোনপুরে গন্ডগোলের জন্য। জেল থেকে ঘুরে আসার সঙ্গে সঙ্গে আমাকে তৃণমূলের 9 জন নেতা যোগাযোগ করেছেন যে যদি নাকি ভাঙড়ে কাসেম সিদ্দিকীকে দাঁড় করানো হয়, তাহলে কিন্তু আমরাই আইএসএফকে আবার ভোট দেবো। তাহলে গাদ্দার মুক্ত হলো কী হবে? দেখুন, এই যে রাহুল বলছেন, একটা বাচ্চা ছেলে, ও কী বোঝে সব সম্পর্কে? ও একটা ভোটার, ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা কথা বলছে, ও এত বড় হাইকমান হয়ে গেছে। এইসব মিথ্যে কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়া যাবে না, টুপি পরানো যাবে না। 2026 সাল যে মিশন আমাদের, এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে লড়াই হবে। সেই লড়াইতে যদি আমাদের দল একটা তালগাছকে দাঁড় করিয়ে দেয়, এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে আমরা লড়বো এবং 1 লক্ষ ভোটে ভাঙড়ে জিতবে। এসব রাহুল ফাউল খুঁজে পাওয়া যাবে না। শুনতে পাচ্ছি কান পাতলেই যে কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে, তিনি বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছেন, ইতিমধ্যে সন্দেশখালীতে তিনি গিয়েছেন। কিছু মানুষ বলছে যে কাসেম সিদ্দিকীকে নেওয়ার একটাই উদ্যোগ তৃণমূলের, যে ভাঙড়ে কাসেম সিদ্দিকীকে বিধানসভায় 26-এ বিধানসভায় দাঁড় করে। এই প্রসঙ্গে আপনি কী বলবেন? দেখুন, ভাঙড় এমন একটা জায়গা, যে জায়গা থেকে নওশাদ সিদ্দিকী 2021 সালে নির্বাচনে জিতেছিলেন। আমাদের তৃণমূল কংগ্রেসের বড় বড় যারা হাইকমান্ড ছিল, তারা পিছন থেকে ছুরি মেরেছিল কেউ টিকিট পায়নি বলে। সেই সব মানুষের গাদ্দারি করেছিল বলে নওশাদ সিদ্দিকীকে হাওয়া হয়েছে। একাধিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, আপনারা ভাইরাল হয়েছে সেই সব ছবি। দলকে হারাবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল আমাদের দলের একটা অংশ। সেই সব মির্জাফররা নওশাদ সিদ্দিকীকে সহযোগিতা করে জিতিয়েছিলেন। কিন্তু আজকে সেই সব গাদ্দাররা দলে নেই। এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় সুস্থভাবে চলছে, শান্তিতে ফিরেছে, একেবারে শান্তির ভাঙড় তৈরি হয়েছে। এই লোকসভায় আমরা আইএসএফকে 42,000 ভোটে আমরা পিছিয়ে দিয়েছি, বিজেপিকে 87,000 ভোটে এখান থেকে আমরা পিছিয়ে দিয়েছি। আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে শাহিনীদি দাঁড়িয়েছিলেন, তাকে আমরা ভাঙড় থেকে 87,000 ভোটে জিতিয়েছি এই এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে। আর আজকে যদি ভাঙড় 2026 সালে আমরা এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে এই তালগাছটা দেখা যাচ্ছে, তালগাছকে দাঁড় করিয়ে দিই প্রার্থী মনে করে, ভাঙড় জিতবে 1 লক্ষ ভোটে। নিশ্চয়ই খুশি হবেন যে আপনাদের দলে পীর পরিবারের একজন ছেলে অন্তর্ভুক্তি হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? নিশ্চয়ই খুশি হওয়ার বিষয়। যখন যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের পথ দেখাচ্ছেন, যিনি যেভাবে যুব সমাজকে এবং বাংলার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণনেত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি, তিনি যখন আব্বাস এবং নওশাদের বিরুদ্ধে আপনারা বলছেন আমাদের কাসেম সিদ্দিকীকে নিয়েছেন, দলকে ওয়েলকাম সবসময় জানাতে হবে, কারণ দলের সিদ্ধান্তকে সবসময় মান্যতা দিতে হবে, গ্রহণযোগ্যতা বলে মনে করতে হবে। কারণ দলের সিদ্ধান্ত যখন দল নিয়েছে কাসেমকে, নিশ্চিতভাবে আমরাও ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই কাসেমকে। এই যে কাসেম সিদ্দিকী তিনি কিন্তু ওই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন বিভিন্নভাবে। এমনকি বলেছেন টিএমসি যারা করে তারা মারা গেলে তাদের জায়নামাজ পড়ানো হবে, তাদের ঠ্যাং ধরে নবান্নয় ফেলে দিয়ে আসা হবে। তিনি 180 ডিগ্রি ঘুরে তৃণমূলে জয়েন করলেন। কি বলবেন? দেখুন, ফতোয়া দেয় কারা? যারা মুফতি। তিনি তো মুফতি না, তিনি একজন আলেম। আমরা পীর সাহেবদের আলাপালা তারা। তাই আমি বলবো, তিনি যে কথা বলেছিলেন নিশ্চিতভাবে ভুল কথা বলেছিলেন। তিনি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন্ট হয়েছে বলে আমি বলছি না, কারণ ফতোয়া দেয় বারে বারে মুফতি সাহেবদের কাছ থেকে কোনোরকমভাবে ফতোয়া নিতে হয়। তাই এই কে মরে যাবে, কার জায়নামাজ কে পড়াবে, কে পড়াতে পারবে না, এটা কাসেম সিদ্দিকীর বলা একদম ভুল হয়েছিল। তিনি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন্ট হয়েছে, মানুষ অনেক কথা তারও বিরুদ্ধেও বলছে, নিশ্চিতভাবে তিনি বলেছিলেন বলেই তার বলছে। আজকে আমরা কাসেম সিদ্দিকী দলে এসে আমরা ধন্যবাদ জানাচ্ছি কাসেম সিদ্দিকীকে, কারণ তিনি দলের হয়ে বিভিন্ন সাধারণ মানুষের কাজ কারবার করার যিনি প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা দেখছি, নিশ্চিতভাবে সেইভাবে কাজ করুন দলের সঙ্গেই থেকে। ভাঙড়ের বিধায়ক হচ্ছেন যিনি নওশাদ সিদ্দিকী, তারা বিভিন্নভাবে আপনারা বলেছেন জঙ্গি, তিনি পীর পরিবারের কেউ নন, তিনি কিরকম পীর, ধর্ষণের পীর, তানারই তো ভাই। তাহলে নওশাদ সিদ্দিকী যদি জঙ্গি হয়, তাহলে কাসেম তো জঙ্গির ভাই, তাহলে জঙ্গির ভাইকে আপনারা দলে নিলেন কেন? দেখুন, একটা পরিবারে যদি 5 জন জন্ম নেয়, 5টা ভাই হয়, সেই বাবা বলতে পারবে কোন ছেলেটা কেমন, কিন্তু কোনো ভাই সংসারের দায় কিন্তু খোঁজ খবর রাখে না। তাই একটা ভাই বদমাইশ হতেই পারে, তার মধ্যে নওশাদ সিদ্দিকী সেই বদমাইশটা। সেই তার জন্যই তো বলছি, এই যে মাঠটায় দাঁড়িয়ে আছি, 23 সালে নির্বাচনে এই মাঠটাকে রণক্ষেত্র তৈরি করেছিল, এই একাধিক গাড়ি এখানেই জ্বালিয়ে দিয়েছিল এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। তাকে মৌলবাদী বলবো না, তাকে কি বলবো, তাকে জঙ্গি বলবো না, তাকে কি বলবো? তার নেতৃত্বেতেও এই সবগুলো হয়েছিল। ছোট ছোট একেবারে বাচ্চাদের হাতে বোম মেশিন থেকে শুরু করে ভাঙড়কে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, একাধিক গণনা কেন্দ্রে বোমপিং করা হয়েছিল, র্যাবকে অপহরণ করা হয়েছিল, আপনারা দেখেছেন। অ্যাডিশনাল আইসিকে গুলি করেছে এবং পাঞ্জাব পুলিশের সঙ্গে তারা লড়াই করেছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। একজন জঙ্গির কার্যকলাপ ছাড়া কি হতে পারে এটা? আমরা দেখলাম যে গাড়িগুলো পড়েছিল, আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে সেই গাড়িগুলো লেখা রয়েছে জীবনতলা টু ক্যানিং, জীবনতলা টু সরবেরিয়া। এই গাড়িগুলো তাহলে কি নওশাদ সিদ্দিকী ভাড়া করে এনেছিল না অন্য কোনো জায়গা থেকে? না, এই গাড়িগুলো ভাড়ার ব্যাপার নয়। এই গাড়িগুলো এই মাঠটায়, আমাদের যে মাঠে দাঁড়িয়ে আছি বিজয়গঞ্জ বাজার, এখানে হাট হয়, বড় বড় হাট, সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার। সেই হাটে তারা মাল এনেছিল, সেই গাড়িগুলো এখানে এসেছিল। আর সেই দিনে নমিনেশনের ব্যাপার ছিল, সেই সব মনোবৃত্তি ছিল তাদের যে গাড়িগুলো জ্বালাতে হবে, বাইকগুলো জ্বালাতে হবে। সাধারণ মানুষের একাধিক বাইক ভাঙচুর করেছে তারা, তার ভাড়া করা বাইক নয়, নিজেদের বাইক ভাঙচুর করে দিয়েছে।